অ্যাকাউন্টস এর যে বেসিক্যালি 3টে ইউনিট ছিল, ইউনিট 1 হয়ে গেছে, ইউনিট 2 হয়ে গেছে, আর ইউনিট 3 এই একটা ইউনিট বাকি ছিল। ইউনিট 3 দুটো পার্ট আছে, ঠিক আছে? ইউনিট 3 দুটো পার্ট আছে। আমি লাস্ট পার্টটা করেছি, এই লাস্ট পার্টটা খুব বড় পার্ট। ইউনিট 3 যে দুটো পার্ট আছে, পার্ট এ পার্ট বি, যেমন ইউনিট 1 এ দুটো পার্ট ছিল না, পার্ট এ আর পার্ট বি, পার্ট এ টা বড় ছিল, পার্ট বি টা ছোট ছিল। এরকম এখানে ইউনিট 3 পার্ট এ টা ছোট, পার্ট বি টা অনেকটাই বড়, প্রচুর শিখতে হবে, অনেক টাইম লাগে পার্ট বি। পার্ট বি থেকে 15 নম্বর আসবে। আমি চাইছি পার্ট বি টা আগে করে নিতে। ঠিক আছে, আমি চাইছি পার্ট বি টা আগে করে নিতে। তো দেখ, মোটামুটি ভাবে চ্যাপ্টারের নাম কি, মানে পার্ট বি তে কি আছে? পার্ট বি তে থাকবে তোর কি, রেশিও অ্যানালাইসিস। টপিকটার নাম কি, রেশিও অ্যানালাইসিস। এমনি খাতাও খুলতে পারিস। এই যে আমি এখন ছোট্ট একটা পিডিএফ পাঠালাম, কোন পিডিএফ বলতো? আমি একটা 19 পাতার পিডিএফ পাঠালাম, দেখ দেখতে পাচ্ছিস তো, খুলেছি। এই 19 পাতার পিডিএফ, দেখ রেশিও অ্যানালাইসিস একটা ছোট্ট 19 পাতার পিডিএফ পাঠালাম, ওই পিডিএফটা খুলবি। এই পিডিএফটা থেকে তোর যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট লাইন, তখন খাতায় টুকবি। মানে সবকটাই ইম্পর্টেন্ট লাইন আছে, ইংলিশে লেখা আছে, ঠিক আছে তো, ইংলিশে লেখা আছে। তো দেখ, রেশিও অ্যানালাইসিস মানে কি, এর বাংলাটা আমি তোকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। রেশিও অ্যানালাইসিস কে বাংলায় আমরা বলি কি, অনুপাত বিশ্লেষণ। এক মিনিট একটু দাঁড়া। রেশিও অ্যানালাইসিস কে আমরা বাংলায় বলি কি, অনুপাত বিশ্লেষণ। এই দেখ, তোদের বাংলা বইটাও দিয়ে দিলাম। আহ, এই দেখ 3.2 চ্যাপ্টার, এখানে কি বলছে, অধ্যায়ের নাম কি বলছে, চ্যাপ্টারের নাম অ্যাকাউন্টিং রেশিও। চ্যাপ্টারের নাম কি বললাম? অ্যাকাউন্টিং রেশিও, অর্থাৎ হিসাব সংক্রান্ত অনুপাত। ঠিক আছে তো? তো কেউ রেশিও অ্যানালিসিস বলে, কেউ হিসাব সংক্রান্ত অনুপাত বলে। ভালো করে একটু শুনিস কিন্তু, চ্যাপ্টারটা যেটা বোঝার আছে, প্রথম থেকেই বলছি বোঝার আছে। তো দেখ, এখানে এগুলো আমরা সব শিখবো যে রেশিও অ্যানালাইসিস কেন করার দরকার হয়, এগুলো সবই জানতে হবে। তার আজকে তার একটা প্র্যাকটিক্যালি একটা যে একটু এক্সাম্পল দিই। আহ, একটা পার্সনের, ঠিক আছে, একটা নর্মাল একটা পার্সনের শরীর খারাপ, মানে জ্বর হয়েছে। ওর জ্বর হয়েছে, ঠিক আছে, জ্বর হয়েছে। এবার জ্বর হলে কি হয়, জ্বর হলে জানিস তো, নর্মালি জ্বর হলে বাড়িতে বাড়িতে অনেক ওষুধ থাকে, প্যারাসিটামল থাকে, খেয়ে অনেকে জ্বর কমে যেতে পারে। প্র্যাকটিক্যালি কি হয়, এই যে বাড়িতে জ্বর হলো, ঠিক আছে, ডাক্তারখানায় যাবো, একটা প্যারাসিটামল খেয়ে নি, জ্বরটা কমে গেল। কি হয়তো? এবার ধর, প্রথম দিন ওষুধ খেলো, জ্বর কমলো, আবার রাতের বেলা জ্বর চলে আসলো। আবার তারপরের দিন একটা প্যারাসিটামল খেলো, ঠিক আছে, সারাদিন টিকলো, রাতের বেলা জ্বর চলে আসলো। তো ভাবলো না, এটা জিনিসটা তো ভালো লক্ষণ নয়, আমি প্যারাসিটামল খাচ্ছি কিন্তু জ্বর তো কমছে না। 3 নম্বর দিন ডাক্তারখানায় সে চলে গেল। 3 নম্বর দিন ডাক্তারখানায় চলে গেল, ডাক্তারকে দেখালো। তো ডাক্তারকে বললো যে আমি প্যারাসিটামল খেয়েছি, সারাদিন সকালবেলার দিকে বা দুপুরবেলা একটা ট্যাবলেট খেয়ে নিলাম, সারাদিন ঠিক থাকলো, আবার রাতের বেলা জ্বর চলে আসছে। তো ডাক্তার কিছু ওষুধ দিল। ডাক্তার দেখলো, দেখে কিছু ওষুধ ওষুধ দিল। তো ওষুধ দিল, বললো এই ওষুধগুলো খাও, আশা করছি ঠিক হয়ে যাবে। যদি না ঠিক হয়, তাহলে তুমি 3 দিন পর আবার আসো। ঠিক আছে, 3 দিন পর আবার গেল, জ্বর তো কমছে না। তখন ডাক্তার কি ভাবে, যে জ্বর মানে, ডাক্তার তখন কি করবে জানিস, তখন কি করবে ডাক্তার? না, না, হাসপাতাল কেন করবে? ডাক্তার তখন বিভিন্ন রকমের টেস্ট দেবে। বিভিন্ন রকমের টেস্ট দেবে, মানে জ্বর কি, কি কারণ, ডাক্তার মনে হয় যে এই কারণে জ্বর হতে পারে। তখন ডক্টর বিভিন্ন রকমের টেস্ট দিতে পারে, যে ডেঙ্গু টেস্ট দিতে পারে, ঠিক আছে তো? তারপর টাইফয়েডের টেস্ট দিতে পারে, ম্যালেরিয়া, বিভিন্ন রকমের টেস্ট দিতে পারে। তা তোকে, কারণ ডাক্তার তোর মুখ দেখে কি করে বুঝবে? তোর মুখ দেখে কি করে বুঝবে তোর কি রোগ হয়েছে? বলতে পারবে? কোনদিন বলতে পারবে না। ডাক্তার যেগুলো একটা গেস করতে পারে, এই কারণে জ্বর হতে পারে, নরমাল ভাইরাল ফিভার হতে পারে, তো তার জন্য ওষুধ দিল, জ্বর কমে যেতে পারে। আর যদি না কমে, তখন তো ডক্টর বিভিন্ন টেস্টের সাহায্য নেবে। কেননা ডক্টর তো দেখে তো বলতে পারবে না। লোক কাউকে যদি বাইরে থেকে দেখে বোঝা যায় না তার কি রোগ হয়েছে, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? মানে তার মধ্যে কি কমি আছে, যতক্ষণ না তার টেস্ট হবে, টেস্ট ছাড়া কিন্তু কখন তার কমিটা ধরা যায় না। তো সাপোজ ধর ওকে ডক্টর একটা টেস্ট দিল, ঠিক আছে, ডাক্তার ভাবছে ডেঙ্গু হতে পারে, ঠিক আছে, টাইফয়েড হতে পারে, মানে বিভিন্ন রকমের টেস্ট দিয়েছে। তো টেস্ট দিয়ে টেস্টে ধরা পড়লো, মানে ঠিক আছে, কেউ হয়তো ভাবছিল যে ডেঙ্গু হয়েছে, এরপরে ধরা পড়লো কি টাইফয়েড হয়েছে, ঠিক আছে। এবার যে টাইফয়েড হলো, তারপর ওই টাইফয়েড টেস্ট করে তো ধরা পড়লো টাইফয়েড হয়েছে। এবার ডাক্তার দেখলো যে টাইফয়েড হয়েছে, এবার টাইফয়েডের ট্রিটমেন্ট আরম্ভ। টাইফয়েড হলে কিভাবে কি ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টটা আরম্ভ করলো। এই কি বললাম, বুঝতে পারছিস তো? ট্রিটমেন্টটা ডাক্তার নর্মালি আরম্ভ করে দিল। আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। তারপরে ডাক্তার কিন্তু কাউকে দেখে কিন্তু বলতেন যে যত রকমের রোগ হয়, তুই দেখ না, কারোর পেটে ব্যথা হচ্ছে, কারোর পেটে ব্যথা হচ্ছে, তখন ডাক্তার কি দেবে? পেট ব্যথা হলে বিভিন্ন রকমের, পেট ব্যথা হলে বিভিন্ন রকমের রোগ হতে পারে। তো তখন কি হবে, ডাক্তার টেস্ট না দিলে কি ধরতে পারবে পেটে কি সমস্যা হয়েছে? বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো তার জন্য কি ডাক্তার টেস্ট দেবে, টেস্টের মাধ্যমে জানতে পারবে।
টেস্ট ছাড়া তো ডাক্তার ট্রিটমেন্ট আরম্ভ করতে পারবে না। কি বললাম বুঝতে পারছিস তো? তো কোম্পানির ক্ষেত্রেও রেশিও সেই কাজ করে। কোম্পানিকে দেখে একটা কোম্পানি ধর সাপোজ ধর বলছি একটা কোম্পানির ব্যালেন্স শিট, সাপোজ একটা কোম্পানির ব্যালেন্স শিট ধর ৫ কোটি টাকার ব্যালেন্স শিট। ঠিক আছে? একটা কোম্পানির ব্যালেন্স শিট ৫ কোটি টাকার। আবার ধর আরেকটা কোম্পানির ব্যালেন্স শিট ধর ৫০ লাখ টাকার। তো এখন দেখে কি বলবি যে স্যার ওই কোম্পানির ব্যালেন্স শিট ৫ কোটি টাকা তার মানে খুব বড় কোম্পানি। আর এই কোম্পানির ব্যালেন্স শিট ৫০ লাখ টাকার কোম্পানি মানে ছোট কোম্পানি। ব্যাপারটা ওইভাবেই হয় না। দেখতে হবে দেখ যেই কোম্পানির ব্যালেন্স শিটে টোটাল ৫ কোটি টাকা সেই কোম্পানি খারাপও হতে পারে। আবার যেই কোম্পানি ব্যালেন্স শিট ৫০ লাখ সেগুলো ভালোও হতো। তো ডিপেন্ড ওইভাবে কখনো ফিগার দেখে বা কাউকে বাইরে থেকে দেখে কখনো জাজ করা যায় না। কখনো কাউকে বাইরে থেকে দেখে জাজ করা যায় না, এ ভালো না খারাপ। বা তার একটা বাইরে থেকে একটা দেখলাম একটা ছেলে খুব মোটা ছেলে। ঠিক আছে? একটা খুব মোটা ছেলে। এই না এ তো খুব সুস্থ সবল খুব ভালো মানে মানে একটা মানে তার খুব ভালো বডি আছে এরকম লোক। তাহলে দেখে মনে হবে কি এর কোনো রোগ নেই। আবার ধর যে একটা রোগা একটা ছেলে আছে তাহলে দেখে মনে হয় এর তো প্রচুর রোগ আছে। এই অনুযায়ী কখনো বিচার করা যায় না। কখনো বাইরে থেকে দেখে কখনো কাউকে জাজ করা যায় না। ঠিক আছে? তো কোম্পানির ক্ষেত্রেও কখনো বাইরে দেখেই আমি গেস করলাম এই কোম্পানি ভালো এইভাবে হয় না। যেমন কারো শরীর খারাপ হলে কোনো পেশেন্টের শরীর খারাপ হলে ডাক্তার তাকে বিভিন্ন টেস্টের সাহায্যে ট্রিটমেন্ট আরম্ভ করতে পারে। তেমনি কোম্পানির মধ্যেও কিছু রোগ হতে পারে। ঠিক আছে? রোগ হতে পারে। এই রোগের জন্য তাহলে কি করে যে কোম্পানিতে যে বড়, বড় অ্যাকাউন্টেন্ট হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা কি করে? ওরা বিভিন্ন রকমের রেশিওর সাহায্য নেয়। বিভিন্ন রকমের রেশিওর সাহায্য নিয়েই ওরা বুঝতে পারে কোম্পানির কোন দিকে খারাপ আছে, কোন দিকে ভালো আছে। কোম্পানির যদি কোনো দিকে খারাপ থাকে তাহলে সেটাকে কি করবে? সেটাকে ভালো করার চেষ্টা করবে। তাহলে কোনো একটা পেশেন্টের রোগ হলো, কোনো একটা রোগ হলো, ধরা পড়ছিল না। তারপর ডাক্তার টেস্টের মাধ্যমে রোগটা ধরলো। তারপর তো ডাক্তার বলল না এইভাবে ট্রিটমেন্ট করলে ও সুস্থ হয়ে যাবে। তেমনি কোম্পানি এখন অসুস্থ আছে। তো কোম্পানিকে সুস্থ করবে কে? চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুস্থ করবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিভিন্ন রকমের টেস্টের সাহায্য নেবে। টেস্টের সাহায্যে বুঝতে পারবে কোম্পানির কি খারাপ আছে। তখন ওই কোম্পানিকে ভালো করার চেষ্টা এটাই প্র্যাকটিক্যাল মানে ওভারভিউ অফ রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে? তার মানে বলতে পারি রেশিও অ্যানালাইসিস এর যেমন আগে আমরা অ্যাকাউন্টস অঙ্ক করে দাগ কাটার অঙ্ক নয়। এখানে দাগ কাটার অঙ্ক নয়। এখানে রেশিও অ্যানালাইসিস মানে কি? তার মানে এটাকে বুঝতে হবে যে কোম্পানিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেশিও অ্যানালাইসিস সাহায্যেই বুঝতে পারবে যে কোম্পানির কোন দিক ভালো আছে, কোন দিক খারাপ। ঠিক আছে তো? এটা চেষ্টা করছি। তো দেখ এখানে কি বলছে রেশিও অ্যানালাইসিস জিনিসটা কি? বলছে অ্যাকাউন্টিং রেশিও জিনিসটা কি? ইট ইজ আ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। মানে রেশিও অ্যানালাইসিস জন্য একটা ম্যাথ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে? of the relationship between two item or group of item রেশিও পড়েছি ছোট থেকে তোরা এই রেশিও বাদ নরমালি রেশিও পড়েছি রেশিও কেমন হতো বল একটা রেশিও বল স্যার কেন এই যে 1:1 এটাও তো একটা রেশিও হতো কত না 1:1 একটা রেশিও তারপর 1:2:3 এটাও তো একটা রেশিও হতো তাই তো বা ধর এরকম ধর 10কে 5 দিয়ে ভাগ করতো তাহলে রেশিও কত 10কে 5 দিয়ে ভাগ করলে কত হতো 2 হতো না 2:1 হলো তো? সেটা তো একটা রেশিও। বলছে কি তাহলে রেশিও করতে গেলে মিনিমাম একটা আইটেমের রেশিও হয়। রেশিও হতে গেলে কটা আইটেম লাগে মিনিমাম? ২ টো বা তার বেশি। ৩ টেও তো হতে পারে। ৩ জন পার্টনারের রেশিও হতে পারে। বলছে ইট ইস আ তাহলে রেশিওটা কি? রেশিও হচ্ছে এক ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে? অফ দ্য রিলেশনশিপ এটা একটা রিলেশন তৈরি করে। কার মধ্যে? বিটুইন দুটো আইটেম বা গ্রুপ অফ আইটেম। দুটো আইটেম বা গ্রুপ অফ আইটেমের মধ্যে রিলেশন তৈরি করে। ঠিক আছে? আইটেম শোন ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিবরণী। এবার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি থাকে? আমরা সব আস্তে, আস্তে জানি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে কোনটা জানিস তো? এই যে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করতাম না ওটাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে কি থাকে বলতো? প্রফিট অ্যান্ড লস থাকে, ব্যালেন্স শিট থাকে। ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি থাকে? প্রফিট অ্যান্ড লস থাকে, ব্যালেন্স শিট। তাহলে কি বলছে? তোকে যদি বলে অ্যাকাউন্টিং রেশিও জিনিসটা কি বলবি? এটা হচ্ছে এক ধরনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে? এটা ম্যাথ। ঠিক আছে? অফ দ্য রিলেশনশিপ কটা আইটেমের রিলেশন? তো বা গ্রুপ আইটেম। 2 আইটেম অর গ্রুপ অফ আইটেম। ঠিক আছে? শোন ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টে এমন দুটো আইটেম তুলে নিলেই ওই দুটো আইটেমের মধ্যে রিলেশন বলছে রিলেশনশিপ বিটুইন 2 আইটেমস এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ওইটাই হচ্ছে রেশিও। তাহলে আবার বলছি ইট ইজ আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে? অফ দ্য রিলেশনশিপ বিটুইন 2 আইটেম অর গ্রুপ অফ আইটেম। ঠিক আছে? ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে দুটো আইটেম আছে, ঠিক আছে? যে দুটো আইটেম আছে সেই দুটো আইটেম নিয়েই তুই রেশিও তৈরি করবি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও। হচ্ছে রেশিও অ্যানালাইসিস কি? রেশিও অ্যানালাইসিস কি কাকে বলে? কি বলে যে ইট ইজ দ্য প্রসেস। এটা কি রেশিও অ্যানালাইসিস একটা প্রসেস। কি বললাম? এটা একটা প্রসেস।
কিসের প্রসেস? কম্পিউটিং ডিটারমাইনিং অ্যান্ড প্রেজেন্টিং, ডিটারমাইন করবে এবং প্রেজেন্ট করবে দ্য রিলেশনশিপ অফ আইটেম অ্যান্ড গ্রুপ অফ আইটেম দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে বেশ কিছু আইটেম আছে বা গ্রুপ অফ আইটেম আছে, এদের মধ্যে রিলেশন তৈরি করবে কি করবে? ডিটারমাইনিং অ্যান্ড প্রেজেন্টিং। ঠিক আছে, তাহলে কি বললাম? রেশিও হচ্ছে একটা প্রসেস। কিসের প্রসেস? কম্পিউটিং ডিটারমাইনিং অ্যান্ড প্রেজেন্টিং দ্য রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ অফ আইটেম অ্যান্ড গ্রুপ অফ আইটেম দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টেকনিক অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস, মানে ফিনান্সিয়ালটাকে অ্যানালাইসিস করার জন্য একটা ইম্পর্টেন্ট টুল বা ইম্পর্টেন্ট টেকনিক বলা যেত পারে। এবার বাংলা বইতে কি লিখেছি জাস্ট একটু লিখি, রেশিও অ্যানালাইসিস সম্পর্কে কি বলেছে। এই প্রথম প্যারায় কিছু করার নেই, এখানে একটা গল্প দিয়েছে। এই দেখ, বলছে অ্যাকাউন্টিং রেশিও কাকে বলেছে? 1 নম্বর পয়েন্টটা হিসাব সংক্রান্ত অনুপাত ধারণা এবং তার প্রয়োগ। তাহলে কি বলেছে? বলছে যেহেতু হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহারকারীগণ আর্থিক বিবরণী থেকে তাদের প্রয়োজনীয় তথ্য তারা ঠিক যেমনভাবে চায় সেইভাবে পায় না, তাই আর্থিক বিবরণীকে তাদের প্রয়োজন অনুযায়ী বিশ্লেষণ করতে হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম প্রধান উপায় হলো, এত কিছু করতে হবে না, আর্থিক বিবরণী বিশ্লেষণ। ইংলিশটা কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ, ইংলিশটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। কি বললাম? এর আগের চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বললাম না, ইউনিট 3 দুটো পার্ট, ইউনিট 1 আর ইউনিট 1 বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান উপায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তোকে যদি কখনো শর্ট কোশ্চেন দেয়, বলতে পারে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, আন্ডারলাইন করে রাখ, এই লাইনটা আন্ডারলাইন করে লিখে রাখ। আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম প্রধান উপায় কি? অনুপাত বিশ্লেষণ। তবে এই লাইনটা আন্ডারলাইন করলে ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউর জন্য। আর্থিক বিবরণী বিশ্লেষণের অন্যতম প্রধান উপায় কি? অনুপাত বিশ্লেষণ। কোথায় দেখাচ্ছিস? 1 নম্বর পয়েন্টে কি দাগ দিলাম? আর্থিক, মানে আমাকে যদি ইংলিশে যদি বলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের অন্যতম প্রধান উপায় কি? মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য তোমার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা উপায় রেশিও অ্যানালাইসিস। তো তোকে বলতে পারি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য একটা নাম বলো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার একটা উপায় বলো, তখন তুই কি বলবি? রেশিও অ্যানালাইসিস হচ্ছে, মানে মেইন তো বললাম তো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য রেশিও অ্যানালাইসিস একটা অন্যতম একটা উপায়। ঠিক আছে তো? এবার বলছে কি রেশিও কাকে বলে? রেশিও তো শুনেইছিস, রেশিও কাকে বলে? ইংলিশটা কি বলেছে? আর রেশিও ইজ অ্যান এক্সপ্রেশন, আমি বলছিলাম না ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। রেশিও কি? রেশিও হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে, অফ রিলেশনশিপ বিটুইন টু নাম্বার। তাহলে রেশিও হতে গেলে কটা নাম্বার হতে হবে? মিনিমাম। রেশিও হতে গেলে মিনিমাম দুটো নাম্বার। কি বলতে পারি রেশিও জিনিসটাকে? রেশিও হচ্ছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে, একটা এক্সপ্রেশন, ঠিক আছে, অফ রিলেশনশিপ বিটুইন টু আইটেমস, বিটুইন টু আইটেমস। আর কি বলছিলাম ইংলিশটা থেকে? গ্রুপ অফ আইটেম। দুটো আইটেম বা গ্রুপ অফ আইটেমের মধ্যে একটা রিলেশন তৈরি করে, এটা হচ্ছে রেশিও। তো এখানে বাংলায় কি লিখেছে? দুটি সংখ্যার মধ্যে পরিমাণগত সম্পর্কের বহিঃপ্রকাশ হলো, ঠিক আছে, অনুপাত। এবার দেখ, এই এক্সপ্রেশনকে বাংলায় বলে বহিঃপ্রকাশ, এক্সপ্রেশনকেই বাংলা বলে বহিঃপ্রকাশ, আর রেশিওকে বাংলায় বলে অনুপাত। তাহলে কি বুঝতে পারলি? যে আর রেশিও মানে অনুপাত হলো এক্সপ্রেশন, মানে বহিঃপ্রকাশ। অনুপাত হলো বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? যে রিলেশনশিপ বিটুইন টু নাম্বার, মানে দুটো সংখ্যার মধ্যে একটা সম্পর্ক। তাহলে বুঝতে পারলি দুটো সম্পর্ক। তাহলে কি বুঝতে পারলি রেশিও জিনিসটাকে? রেশিও হচ্ছে একটা এক্সপ্রেশন। রেশিও কি একটা, তুই বলতে যদি বলে রেশিও কি? রেশিও হচ্ছে একটা এক্সপ্রেশন। কিসের এক্সপ্রেশন? ঠিক আছে, দুটো নাম্বারের যে রিলেশন আছে, তাই তো বলেছে। বলছে অফ রিলেশনশিপ বিটুইন টু নাম্বার। বোঝা গেল? রেশিওতে শর্টে বলে দিলাম। মনে থাকবে এই লাইনটাকে আন্ডারলাইন কর। রেশিও কারণ শর্ট কোশ্চেন থাকবে, এগুলো থাকবে, আন্ডারলাইন কর। এই লাইনটা আন্ডারলাইন করে দেয়। দুটি সংখ্যার মধ্যে পরিমাণগত সম্পর্কের বহিঃপ্রকাশ হলো অনুপাত। এবার এর উদাহরণ কি বলেছে? কোন গ্রামে মহিলা ভোটারের সংখ্যা 400 জন। ভালো করে বুঝবি কিন্তু, কোন গ্রামে মহিলা ভোটারের সংখ্যা, মানে বুঝতে পারছিস তো? তুই একটা তোর যে গ্রামে থাকে, গ্রামে যে শহরে থাকে, তুই যেই অঞ্চলে থাকিস, তুই তো যেই পাড়ায় থাকিস, তুই যেই পাড়ায় থাকিস, সেই পাড়ায় ধর মহিলা ভোটার আছে কতজন? 400 জন, ঠিক আছে। আর ভোটার তো দুরকমই, একটা মহিলা হবে আর একটা পুরুষ হবে। মানে পুরুষ ভোটার ধর আছে 500 জন। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি মহিলা ভোটার আর পুরুষ ভোটারের মধ্যে রেশিও কি হবে? মহিলা আর পুরুষের মধ্যে রেশিও 4:5। পুরুষ আর মহিলার মধ্যে রেশিও 5:5। তাহলে বুঝতে পারলি 4:5 জিনিসটা বুঝতে পারলি? রেশিওটা এইভাবে তো রেশিও হয়, এইভাবে তো রেশিও হয়। এবার বলছে কি
অ্যাকাউন্টিং রেশিও কাকে বলে? হোয়াট ইজ অ্যাকাউন্টিং রেশিও? দেখ ইংলিশটা পড়। আমি তোকে এই উত্তর লেখালাম না, বললাম না প্রথম লাইনে দেখ অ্যাকাউন্টিং রেশিও, আমি একবার দেখিয়েছি অ্যাকাউন্টিং রেশিও কি ছিল, কি লেখা ছিল প্রথমে? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলে একটা কথা লেখা ছিল। দেখ এখানে কি লিখেছে, বলছে অ্যাকাউন্টিং রেশিও কাকে বলে? অ্যাকাউন্টিং রেশিও ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, লিখেছি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ রিলেশনশিপ বিটুইন টু অ্যাকাউন্টিং ফিগার, বা এটা না বললেও কি বলি, অ্যাকাউন্টিং রেশিও ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ টু আইটেম অর গ্রুপ অফ আইটেম। দেখ তাই লিখেছি আমি, কি লেখা আছে বলছে ইট ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ কথা নিতে হবে, বিটুইন টু আইটেমস আর গ্রুপ অফ আইটেমস, ঠিক আছে, শোন ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট দুটো আইটেম বা গ্রুপ অফ আইটেম এর মধ্যে যে রিলেশন তৈরি হবে, রিলেশন দিয়ে তৈরি হবে রেশিও, রিলেশন দিয়ে তৈরি হচ্ছে রেশিও। বলছে হিসাব সংখ্যার দুটি প্রয়োজনীয় সংখ্যার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার গাণিতিক বহিঃপ্রকাশ। রেশিও মানে শুধু বহিঃপ্রকাশ, রেশিও মানে শুধু বহিঃপ্রকাশ, কিন্তু তোর যদি বলে অ্যাকাউন্টিং রেশিও তখন কি হবে? গাণিতিক বহিঃপ্রকাশ, মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে অ্যাকাউন্টিং রেশিওতে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, কিন্তু শুধু রেশিওতে এক্সপ্রেশন। ঠিক আছে তো? তো এখানে কি বলেছে, যেমন দেখ বলেছে সংক্ষেপে দুটি হিসাব সংক্রান্ত সংখ্যার মধ্যে যে গাণিতিক সম্পর্ক বা অনুপাত তাকে হিসাব সংক্রান্ত অনুপাত বলে। সাধারণত তিনটি উপায়ে, সাধারণত তিন ভাবে রেশিও বের করতে, রেশিও তিন রকমের। কি কি হয় রেশিও? একটা পিওর রেশিও, কি বললাম মনে রাখ, ইংলিশ বাংলা না, বাংলা মনে রাখবে না, একদম ইংলিশ মনে রাখবে। রেশিও করা রকমের, একটা পিওর রেশিও হয়, পিওর রেশিও, আমি বলে দেবো পিওর রেশিও কাকে বলে, এই মাত্র অলরেডি। এবার একটা 4:5 পিওর রেশিও। রেশিও অনেক রকমের, সব বলবো রেশিও করা রকমের। দেখ একটা কি বলছে, একটা পিওর রেশিও হয়, ঠিক আছে তো? আর দেখতে হবে এখানে কি লেখা করতে হবে না, পিওর রেশিও যেমন বলছে 2:1, ঠিক আছে, পিওর রেশিও তখন 2:1, বুঝতে পারছিস? পিওর রেশিও 2:1। তারপর একটা রেশিও, রেশিও এখানে কি দিয়েছে, একটা রেশিও হচ্ছে রেট হয়, রেট, সে রেট। এখন জেনে রাখ, আমি পরে বলবো রেট জিনিসটা কি। রেট হচ্ছে এক ধরনের রেশিও, রেটও হচ্ছে এক ধরনের রেশিও। আর একটা কি পার্সেন্টেজ, এটাও এক ধরনের রেশিও। তাহলে এখানে অনেক ছোট করে লিখেছে, এবার আমি যে নোটটা এখানে একটু ভালো বড় করে লেখা আছে, দেখ রেশিও ক রকমের হয় এখানে ভালো বুঝতে পারবি, খুব ভালো বুঝতে পারবি। ডিফারেন্ট মেথড অফ প্রেজেন্ট অফ রেশিও, তোরা এতদিন কি শিখেছিস? রেশিও 1:2, এটাই রেশিও শিখেছি। রেশিও 3-4 রকমের রেশিও হয়, দেখ কি কি রেশিও হয়, দেখ ভালো করে যদি ভীষণ কি লিখেছি, একটা পিওর রেশিও হয়, পিওর রেশিও বা যাকে বলে সিম্পল। কি বললাম একটা রেশিও কি? পিওর রেশিও বা সিম্পল রেশিও। কোনগুলো? ওই যে একটা শহরে তোর পাড়ায় ভোটার আছে 400 জন মহিলা ভোটার, 500 জন পুরুষ ভোটার, রেশিও কত? 4:5, এটাকে বলে পিওর রেশিও। মানে এখানে কোনো পয়েন্ট রেশিওতে কোনো পয়েন্ট ফয়েন্ট বেরোবে না, পুরো পিওর রেশিও, বুঝতে পারলি তো? পিওর, বুঝতে পারছিস ব্যাপারটা? স্যার এখানে কি লিখেছে উদাহরণ, এই উদাহরণ তো জানার দরকার নেই, তুই জাস্ট পিওর রেশিও কেমন হয়, পিওর রেশিও উদাহরণ মনে কর 2:1, এরকম একটা এরকম রেশিও হবে। স্যার কেন 5:7 হতে পারে না? হতেই পারে। পিওর, এটাকে পিওর বলে। আর পিওর রেশিওর আরেকটা নাম কি? সিম্পল রেশিও, বা এটাকেই বলে প্রপোর্শন। এবার একটা রেশিও হয় কি বলতো? পার্সেন্টেজ রেশিও। পার্সেন্টেজ শুনেছিস তো? তারা বলে পার্সেন্টেজ, তো আগে অনেকগুলো চ্যাপ্টারে পার্সেন্টেজ করি, ঠিক আছে? পার্সেন্টেজ বলতো না, এই যেমন তোর বলছি, যেমন অঙ্কগতি কস্টিং এর অঙ্কগতি লিখতে না, 20% প্রফিট অন সেল লেখা থাকতো না, 20% প্রফিট অন সেল, এটাও একটা রেশিও। মানে পার্সেন্টেজে প্রকাশ করা হয় একটা রেশিও বলা হয়, বুঝতে পারলি? তাহলে পিওর রেশিও একটা রেশিও হয়, একটা পার্সেন্টেজও একটা রেশিও, পার্সেন্টেজও রেশিও হয়। বোঝা গেল তো কি বললাম? মনোযোগ সহকারে শুনবে। কি কি রেশিও বললাম বলে এখন বলতো? পিওর রেশিও, আর একটা পার্সেন্টেজ, আর একটা কি? টাইমস। হয়তো এখনো জানিস নি, চ্যাপ্টারে জানি টাইমস রেশিও। স্যার টাইম রেশিও কি করে হয়? আমি তোকে জাস্ট ছোট্ট করে যদি একটা উদাহরণ বলি, আজকে ধর আমার কোম্পানি 10 লাখ টাকা সেল হয় বছরে, বছরে 10 লাখ টাকা সেল হয়, ঠিক আছে, বছরে 10 লাখ টাকা সেল হয়। এবার ডেটার্স ধর, ডেটার্স ধর, ডেটার্স আমি যাদেরকে ধারে পৌঁছে দিই তাদেরকে বলি কত? 20,000 টাকা। তার মানে আমার ডেটার্সটা কতবার টার্ন ওভার হয়েছে। যাই হোক, এখন তুই বুঝতে পারবি, যখন অঙ্ক করবি তখন বুঝতে পারবি, মনে করবি টাইমস একটা রেশিও হয়, টাইমস একটা রেশিও হয়, টাইমস একটা টাইম মানে কি? টাইম মানে বার, টাইম মানে বার, কতবার, টাইম মানে কতবার, এটাও এক ধরনের রেশিও। তাহলে কি কি রেশিও করলাম? পিওর রেশিও একটা হয়, পার্সেন্টেজ একটা রেশিও হয়, তাহলে কতবার, এটা এক ধরনের রেশিও। এটা আছে চ্যাপ্টারে আছে, যখন অঙ্ক করবো না, তুই এখন টাইম বুঝতে পারছিস না, যখন অঙ্ক করবি তো ডিটেলসে বুঝতে পারবে, খুব ডিটেলসে বুঝতে পারবে টাইমস। আর একটা হয় ফ্র্যাকশন, ফ্র্যাকশন এক ধরনের রেশিও, ফ্র্যাকশন এক মানে পয়েন্টে বেরোয়, ওটা বলে ফ্র্যাকশন, এটা এক ধরনের রেশিও। তাহলে কি কি রেশিও পেলি বল? বইতে নেই এত সব লেখা, এক বইতে কি লিখেছে, বইতে লিখে পিওর রেশিও, আর থেকে পার্সেন্টেজ, আর লিখেছে পিওর পার্সেন্টেজ ছাড়া, ও পিওর লিখেছে, পার্সেন্টেজ, টাইমস, তিনটে লিখেছে, কিন্তু ফ্র্যাকশনটা লিখে। তাহলে ফ্র্যাকশনও কিন্তু এক ধরনের রেশিও। কি কি রেশিও বলতে পারলি বল? একটা পিওর রেশিও, একটা পার্সেন্টেজ রেশিও, একটা টাইমস রেশিও, একটা ফ্র্যাকশন রেশিও, 4 ধরনের রেশিও। আচ্ছা, এবার কি করবো? এবার তোদের বেঙ্গলি বইতেই লেখা আছে, তাহলে এটা এ হয়ে গেল।
এবার অ্যাকাউন্টিং রেশিও থিওরি তো দেবে, এমসিকিউ এগুলো একটু জাস্ট জেনে রাখ। অ্যাকাউন্টিং রেশিও অ্যানালিসিস কাকে বলে? অ্যাকাউন্টিং রেশিও অ্যানালিসিস জিনিসটা কি? ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য ভেরিয়াস এরিয়াস অফ অ্যান অর্গানাইজেশন উইথ দ্য হেল্প অফ রেশিও অফ রেলিভেন্ট অ্যাকাউন্টিং ফিগার। অলরেডি আমি এটা প্রথমেই ডিসকাশন করেছি। একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ও কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে কিছু বুঝতে পারবে না, ও দেখে কখনো অ্যানালাইসিস করতে পারবে না। কোম্পানি যে বড় বড় যারা যারা অ্যানালাইসিস করে না, দেখে কিছু দেখে কখনো অ্যানালাইসিস করা যায় না। এই যেমন বললাম, তুই আজকে ধর তুই একজন একটা ডাক্তারের কাছে চলে গেছিস, তুই স্যার আমার শরীরটা খারাপ, খেতে ইচ্ছা করছে না, তোমার শরীরটা অস্থির লাগছে, তাহলে ডাক্তার দেখে তোকে বুঝতে পারে, মুখ চোখ দেখে কিছু বুঝতে পারে, তাহলে তোকে কি দেবে? তখন তোকে রেশিও দেবে, রেশিও তোকে বিভিন্ন টেস্ট দেবে, টেস্টে যা ধরা পড়বে সেই অনুযায়ী তো ট্রিটমেন্ট আরম্ভ করবে। তো সুতরাং কোম্পানি যারা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা থাকে, ওরা কিন্তু দেখে কিছু বুঝতে পারবে না যে কোম্পানি ভালো খারাপ, কিচ্ছু বুঝতে পারবে না, দেখে কোনো বোঝা যায় না। কোম্পানি তোর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে ওই দেখে কিছু রেশিও বের করে, রেশিও বের করে দেখেই বলে, রেশিও বের করে বুঝে যাবে কোম্পানি কোম্পানির শরীর খারাপ হয়েছে নাকি কোম্পানি সুস্থ আছে। ঠিক আছে? হ্যাঁ বল। না ওই অনুযায়ী হয় না, আরো অনেক কিছু হয়, প্রচুর রকমের রেশিও হয়, প্রচুর বিভিন্ন রকমের রেশিও হয়, বিভিন্ন রকমের রেশিও হয়। প্রফিট থাকলে যে কোম্পানি ভালো অবস্থা যে নাও হতে পারে, ঠিক আছে তো? অনেক রকমের ব্যাপার আছে। তো ওই যে চার্টার্ড অ্যাকাউন্টে ওরা ওই বিভিন্ন রকমের রেশিও বের করবে, রেশিও বের করে বুঝে যাবে কোম্পানির কি খারাপ আছে, তখন কোম্পানিকে বলবে কোম্পানির এই জিনিসটা খারাপ আছে, এইটাকে ভালো করো। তাহলে পরের বছর কোম্পানির ম্যানেজমেন্ট ওটাকে ভালো করার চেষ্টা করবে। ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম? তাহলে কি বলছে? বলছে কি অ্যাকাউন্টিং রেশিও অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাই। এটা কি অ্যাকাউন্টিং রেশিও একটা প্রসেস। কিসের প্রসেস? এটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই মানে শনাক্ত করবো। তো তুই বল কি করে আইডেন্টিফাই করতে পারবে? একজন ডাক্তার কিভাবে আইডেন্টিফাই করবে? টেস্ট ছাড়া আইডেন্টিফাই করতে পারবে? পারবে না। তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি করে আইডেন্টিফাই করতে পারবে? রেশিও না করে আইডেন্টিফাই করতে পারবে? মানে ডাক্তারকে যেমন টেস্ট করতে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টকেও টেস্ট করতে হয়। ডাক্তারের টেস্টের নাম বললো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার টেস্টের নাম বলবে, এই টেস্ট গুলো করো। কি বললাম বুঝতে পারছিস তো? তারপর হচ্ছে বলছে প্রসেস অফ আইডেন্টিফাইং স্ট্রেংথ এন্ড উইকনেস, মানে কোম্পানির স্ট্রেংথ কি আর কোম্পানির উইকনেস কি, মানে বুঝলি কোম্পানির শক্তি কি, কোম্পানির দুর্বলতা কি, ঠিক আছে? সব বের করে যাবে ইন দ্য ভেরিয়াস এরিয়া অফ অর্গানাইজেশন উইথ দ্য হেল্প অফ রেশিও অফ রিলেভেন্ট অ্যাকাউন্টিং ফিগার। বলছে বাংলাটা দিয়েছে, একবার দেখে নিস। প্রয়োজনীয় হিসাব সংখ্যা তথ্যের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা কিংবা দুর্বল চিহ্নিত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে হিসাব সংখ্যা অনুপাতের বিশ্লেষণ বলে। হিসাব সংখ্যা অনুপাত আগেই বলেছি, ওটা লেখা আছে, একবার জাস্ট দেখে নিস, না দেখলেও চলবে, আগেই লেখা আছে। এই যে তোকে বললাম না, হিসাব সংখ্যা অনুপাত বিভিন্ন রকম হতে পারে। কি কি হতে পারে বল? একটা পিওর রেশিও হতে পারে, একটা পার্সেন্টেজ হতে পারে, ঠিক আছে তো? একটা ফ্র্যাকশন হতে পারে, আর একটা কি বললাম টাইপস হতে পারে। এই দেখ আমি যে কথাটা বললাম এখানে এখানে লিখে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। এই দেখ, একজন ডাক্তার যখন কোনো রোগীর চিকিৎসা করে তখন প্রকৃতভাবে রোগ নির্ণয় করতে তিনি কতগুলি দৈহিক পরীক্ষার সাহায্য নেন। কি বললাম বুঝতে পারলি? কোনো আজকে ধর আমার শরীর খারাপ হয়েছে, আমি ডাক্তারবাবুর কাছে চলে গেলাম, ডাক্তার আমার খুব শরীর খারাপ হচ্ছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। অনেকেই থাকে যেমন একটু ছোট্ট শরীর খারাপ হলে ডাক্তার কাছে চলে যায়, ও রিস্ক নেই, সত্যি তো এটাই হওয়া উচিত। নর্মাল শরীর খারাপ ডাক্তার কাছে চলে যায়। তা আমাদের শরীর খারাপ হয়ে ডাক্তার কাছে চলে গেছি, ডাক্তারবাবু আমার কয়েকদিন খেতে ইচ্ছা করছে না, জ্বর আসছে, ঠিক আছে, বমি বমি পাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে, বুঝতে পারছো কি হয়েছে? তো ডাক্তারবাবু চলে গেলাম, তখন ডাক্তার প্রকৃতভাবে মানে কি রোগ হয়েছে জানার জন্য ডাক্তার আমাকে বিভিন্ন রকমের টেস্ট দেবে। কি দেবে? টেস্ট, দৈহিক পরীক্ষার টেস্ট দেবে, ঠিক আছে তো? যেমন রোগীর দেহের তাপমাত্রা কিংবা রক্তচাপ নির্ণয় করা হয়, কিংবা তার রক্তে শর্করার পরিমাণ কত তা পরীক্ষা করে দেখে নেওয়া হয়, ঠিক আছে? তাহলে তো এখন তার বয়স আমি 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 বুঝতে পারছি না আমার কোনো প্রেশার আছে কিনা, প্রেশার থাকলে হাই প্রেশার আছে লো প্রেশার আমি বুঝতে পারছি, আমার সুগার আছে, তাহলে আমি ডাক্তারবাবুর কাছে যাবো, ডাক্তারবাবুকে টেস্ট দেবে। টেস্ট দিলেই তো তাকে, তখন টেস্ট দিলেই টেস্টে ধরা পড়ে, তখন তুমি সেই অনুযায়ী চলবে। ব্যাপারটা বুঝতে পারলি তো? সমস্ত কিছু মেনটেন, এগুলো তোর টেস্টের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলি তো? যেমন যেটা বললো রোগীর দেহের তাপমাত্রা কি আছে, রক্তচাপ নির্ণয় করা হয়, কিংবা তার রক্তে শর্করার পরিমাণ কত তা পরীক্ষা করে দেখে নেওয়া হয়। এই দৈহিক তাপমাত্রা কিংবা রক্তচাপের পরিমাণ রোগের লক্ষণ প্রকাশ করে। এইসব লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার রোগীকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেন। জানিস এগুলো তো আর বলার কিছু নেই, নরমালি কথা বলেছি, এগুলোই তো হয় ডাক্তারখানায় গেলে।
এইভাবে কোনো কারবারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও আর্থিক ফলাফলের প্রকৃত স্বরূপ জানার জন্য তো একটা ব্যবসার আর্থিক অবস্থা মানে ফিনান্সিয়াল পজিশন জানতে পারে। আর আর্থিক ফলাফল মানে পারফরম্যান্স, একটা পজিশন হয়, একটা পারফরম্যান্স হয়। বিজনেসের পজিশন আর বিজনেসের পারফরম্যান্স জানার জন্য, ঠিক আছে, আর্থিক বিবরণী থেকে প্রাপ্ত তথ্যগুলির উপর ভিত্তি করে বিভিন্ন অনুপাত নির্ণয় করা হয়। যেমন কারবারের দীর্ঘকালীন স্থায়িত্ব, ভালো করে বুঝবি কিন্তু এই লাইনটা পড়বি, এইটাই আর কি বুঝতে পারবি। কারবার ব্যবসাটাতে কতদিন স্থায়ী হতে পারে। কারবারের দীর্ঘকালীন স্থায়িত্ব বিচার করার জন্য মূলধন ও দায়ের অনুপাত নির্ণয় করা হয়। ঠিক আছে, হিসাব সম্বন্ধে এই অনুপাতগুলি প্রতিষ্ঠানের সুস্থতা কিংবা অসুস্থতার লক্ষণ প্রকাশ করে। ঠিক আছে, আহ, হিসাব সংক্রান্ত এই অনুপাতগুলি বিশ্লেষণ করেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রয়োজনীয় প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এইগুলো আস্তে আস্তে জানবো। বলছে কি করে করা হয়। হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের জন্য 4টি ধাপের কথা মানে মানে অ্যাকাউন্টিং রেশিও, মানে রেশিওটা অ্যানালাইসিস করার জন্য 4টে স্টেপ আছে। রেশিও অ্যানালাইসিস করার 4টে স্টেপ। কি কি? প্রথম স্টেপ কি? সিলেকশন অফ রিলিভেন্ট অ্যাকাউন্টিং ডেটা ফ্রম দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, যে তোর যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে সেখান থেকে, ঠিক আছে, অ্যাকাউন্টিং ডেটাগুলোকে তোকে সিলেক্ট করতে হবে। তারপর কি বলেছে? কম্পিউটিং রেশিও অফ ডিফারেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেটেড অ্যাকাউন্টিং ফিগার। 3 নম্বর স্টেপ কি বলেছে? computing the ratio computing the ratio thus computed with the standard ratio আর analysis। তারপরে মানে মোট কথা কিছুই না, তোর যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে বিভিন্ন ডেটা আছে সেই ডেটাগুলো খুঁজে বার, যে ইনফরমেশন গুলো খুঁজে বার, ওই ইনফরমেশন গুলোর উপর বেস করে তোর যে সিএ যেই রেশিও গুলো বের করতে বলেছে সেই রেশিও গুলো বের করে তারপর ওটা থেকে অ্যানালাইসিস। তাহলে কি হবে? তাহলে রেশিও বের করতে গেলে তোকে যে রেশিও গুলো বের করতে বলবে সেই রেশিও গুলো বের করবো। কোথা থেকে রেশিও বের করি? ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে ডেটা আছে ওই ডেটাগুলো থেকে রেশিও, তারপর ওটাকে কি করবি? ইন্টারপ্রেট বা অ্যানালাইসিস করবো। ঠিক আছে, এবার আমি যেটা পড়বো, তোর রেশিও অ্যানালাইসিস কতগুলো ক্লাসিফিকেশন হয়। এবার আমরা শিখবো ক্লাসিফিকেশন অফ রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, এবার আমরা শিখবো ক্লাসিফিকেশন, লিখছি ক্লাসিফিকেশন অফ রেশিও অ্যানালাইসিস, মানে রেশিও অ্যানালাইসিসের ক্লাসিফিকেশন এখন আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব। ঠিক আছে, এই যে রেশিও অ্যানালাইসিস ক্লাসিফিকেশন আছে এটা আমরা দুদিক থেকে ক্লাসিফাইড করতে হয়, দুদিক থেকে। একদিক থেকে ধরো অবজেক্টিভস, একটা হচ্ছে অবজেক্টিভস এর দিক থেকে আমরা রেশিওকে ভাগ করতে পারি। তো তোমার পরীক্ষায় যদি কোশ্চেন বলে যে না রেশিও অ্যানালাইসিস কে ক ভাগে ভাগ করে, তুমি বলবে রেশিও অ্যানালাইসিস আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা অবজেক্টিভস এর দিক থেকে আর একটা হচ্ছে এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। আর একটা লিখবে এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। তাহলে কি লিখলাম? রেশিও অ্যানালাইসিসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা অবজেক্টিভস এর দিক থেকে আর একটা এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন। ঠিক আছে, অবজেক্টিভস আর এবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশনের দিক থেকে আমরা রেশিও অ্যানালাইসিসকে ক্লাসিফাইড করতে পারি। এবার অবজেক্টিভস এর দিক থেকে রেশিওকে ক ভাগে ভাগ করা যায়? অবজেক্টিভস এর দিক থেকে যদি আমরা বলি রেশিওকে আমরা 3 ভাগে তিন ভাগ, এই যে 3টে অবজেক্টিভস এর দিক থেকে আমরা রেশিওকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ফিনান্সিয়াল রেশিও, একটা লেখো ফিনান্সিয়াল রেশিও, একটা হচ্ছে ফিনান্সিয়াল রেশিও, একটা হচ্ছে পারফরমেন্স অর টার্নওভার রেশিও, পারফরমেন্স অর টার্নওভার রেশিও। ঠিক আছে, আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও। তাহলে কি লিখলাম? প্রথমে বললাম রেশিও অ্যানালিসিসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা অবজেক্টিভস এর দিক থেকে আর একটা এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশনের দিক থেকে।
এবার অবজেক্টিভস এর দিক থেকে রেশিওকে কবে ভাগ করি? 3 ভাগে। একটা হচ্ছে ফিনান্সিয়াল রেশিও, একটা হচ্ছে পারফরম্যান্স বা টার্নওভার রেশিও, আর একটা হচ্ছে প্রফিটাবিলিটি রেশিও। ঠিক আছে? আর একটা হচ্ছে প্রফিটাবিলিটি রেশিও। এইবার ফিনান্সিয়াল রেশিওর আবার দুটো ভাগ আছে। ফিনান্সিয়াল রেশিওর আবার দুটো ভাগ আছে। সেটা কি কি? একটা হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিয়াল সলভেন্সি রেশিও। তুমি লিখতে পারো শর্ট টার্ম সলভেন্সি, বাদ দাও, শর্ট টার্ম সলভেন্সি রেশিও, শর্ট টার্ম সলভেন্সি রেশিও। আর একটা হচ্ছে তোমার লং টার্ম সলভেন্সি রেশিও। কি লিখলাম? একটা শর্ট টার্ম সলভেন্সি আর একটা লং টার্ম সলভেন্সি রেশিও। ঠিক আছে? একটা শর্ট টার্ম সলভেন্সি আর লং টার্ম সলভেন্সি রেশিও। তাহলে আমি আবার বলছি, তোমাকে বারবার করে বলছি, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ আসতে পারে। ক্লাসিফিকেশন অফ রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালিসিসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা অবজেক্টিভস এর দিক থেকে রেশিওকে ভাগ করতে পারি, আর একটা এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন দিক থেকে রেশিওকে ভাগ। তো অবজেক্টিভস এর দিক থেকে আমরা রেশিওকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিনান্সিয়াল রেশিও, একটা হচ্ছে পারফরম্যান্স বা টার্নওভার রেশিও, আর একটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। এবার ফিনান্সিয়াল রেশিওকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা শর্ট টার্ম সলভেন্সি আর একটা লং টার্ম সলভেন্সি। মাথায় ঢুকলো? আশা করি মাথায় ঢুকলে ভালো করে পড়বে, মাথায় ঢুকতেই হবে, কারণ এখান থেকেই প্রচুর এমসিকিউ আসবে। ঠিক আছে? এবার আমরা পড়বো এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশনের দিক থেকে রেশিওকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। এখানে এবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন দিক থেকে আমরা রেশিওকে তিনটে ভাগে ভাগ করতে পারি। স্যার কি কি তিনটে ভাগ? লিখে দিচ্ছি, লেখো। ইনকাম অর প্রফিট অর লস স্টেটমেন্ট রেশিও। ইনকাম, লেখো ইনকাম, অরটাকে স্ল্যাশ দিলাম, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিও। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিও। নেক্সট, ব্যালেন্স শিট অর পজিশন স্টেটমেন্ট রেশিও। কি লিখবো? ব্যালেন্স শিট, ঠিক আছে, অর পজিশন স্টেটমেন্ট রেশিও। আর একটা কি? ইনকাম স্টেটমেন্ট রেশিও। আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রেশিও। আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট রেশিও। তাহলে কি কি বললাম আশা করি বুঝতে পেরেছো। ক্লাসিফিকেশন অফ রেশিও অ্যানালাইসিস। তোমাকে যদি বলে রেশিও অ্যানালাইসিসের ক্লাসিফাইড করে দাও, ক্লাসিফিকেশন করে দাও, তুমি বলবে রেশিওকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা বলবে অবজেক্টিভস এর দিক থেকে রেশিওকে ভাগ করা যায়, আর একটা এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন দিক থেকে রেশিওকে ভাগ করা যায়। তো অবজেক্টিভস এর দিক থেকে রেশিওকে কবে ভাগ করি? অবজেক্টিভের দিক থেকে আমরা রেশিওকে 3 ভাগ করি। একটা ফিনান্সিয়াল রেশিও, একটা পারফরম্যান্স অথবা টার্নওভার রেশিও, আর একটা প্রফিটেবিলিটি রেশিও। ঠিক আছে? এইবার আমরা বলবো ফিনান্সিয়াল রেশিওকে আমরা কয় ভাগ করি? দুভাগে। একটা শর্ট টার্ম সলভেন্সি রেশিও আর একটা লং টার্ম সলভেন্সি রেশিও। ঠিক আছে তো? এইবার তোমাকে যদি বলে এভেইলেবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন দিক থেকে রেশিও কয় ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? একটা ইনকাম অর প্রফিট অর লস স্টেটমেন্ট রেশিও, ব্যালেন্স শিট আর পজিশন স্টেটমেন্ট রেশিও, আর ইনকাম স্টেটমেন্ট রেশিও। সরি, একটু ভুল লিখলাম, ইনকাম নেট হবে ইন্টার স্টেটমেন্ট রেশিও। ইন্টার, ঠিক আছে, ইন্টার স্টেটমেন্ট রেশিও। এইবার আমরা লেখো, নিচে একটা করে লেখো, কেননা তোমার পরীক্ষায় এরকম এমসিকিউ দিতে পারে, বলতে পারে যে শর্ট টার্ম সলভেন্সি রেশিওর উদাহরণ দাও। এটা পড়ে রাখতে হবে। লেখো শর্ট টার্ম, লেখো শর্ট টার্ম সলভেন্সি রেশিওর এক্সাম্পল। কি লিখলাম? শর্ট টার্ম সলভেন্সি রেশিওর এক্সাম্পল। তো কি কি হতে পারে শর্ট টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে? শর্ট টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে দুটো আইটেমই থাকতে পারে। একটা হচ্ছে তোমার কারেন্ট রেশিও, একটা হচ্ছে কারেন্ট রেশিও, এরই আর একটা নাম ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। কি লিখলাম? এরই আর একটা নাম ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও।
এরই আর একটা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আর কি বলছে? আর একটা হচ্ছে লিকুইড রেশিও। লিকুইড রেশিও, এই লিকুইড রেশিওর আরো দুটো নাম আছে। কি কি? একটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও। আর একটা হচ্ছে তোমার কুইক রেশিও। একটা আইটেমও কিন্তু এখান থেকে মিস করবে না, প্রতিটা পয়েন্ট ভালো করে পড়বে। শর্ট টার্ম সলভেন্সি রেশিওর যদি এক্সাম যদি বলে শর্ট টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে কোন কোন আইটেম পড়ে, তাই না? পড়ে রাখতে হবে। শর্ট বলবে এই দুটো আইটেম, এই দুটোই শর্ট টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে পড়ে। একটা হচ্ছে কারেন্ট রেশিও, যার একটা নাম ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আর একটা কি? আর একটা হচ্ছে লিকুইড রেশিও, যার আর একটা নাম হচ্ছে কুইক রেশিও, বা বলতে পারো অ্যাসিড টেস্ট রেশিও। এবার আমি তোমাকে বলছি, শর্ট টার্ম সলভেন্সি রেশিওকে আমরা লিকুইডিটি রেশিও বলে থাকি। লিকুইডিটি রেশিও বলে থাকি। কি বলে থাকি? লিকুইডিটি রেশিও বলে থাকি। লিকুইডিটি, দেখো স্টুডেন্ট খুব গুলিয়ে ফেলে লিকুইডিটি আর লিকুইড। লিকুইডিটি আলাদা আর লিকুইড আলাদা। লিকুইডিটি মানে তরলত্ব, বাংলায় বলে তরলত্ব। আর লিকুইড মানে তরল, দুটো আলাদা। তরলত্ব আর তরল দুটো কিন্তু আলাদা। তাই লিকুইডিটি রেশিও আর লিকুইড রেশিও দুটো কিন্তু ডিফারেন্ট, মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। তোমাকে যদি বলে একটা লিকুইডিটি রেশিওর উদাহরণ দাও, তুমি বলবে কারেন্ট রেশিও, তুমি বলবে লিকুইড রেশিও, ঠিক আছে? তোমাকে কিন্তু বলে একটা শর্ট টার্ম সলভেন্সি রেশিওর উদাহরণ দাও, তুমি বলবে কারেন্ট রেশিও, তুমি বলবে লিকুইড রেশিও। তোমাকে যদি বলে লিকুইড রেশিওর আর একটা নাম কি, তুমি বলবে অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও। তোমাকে যদি বলে কারেন্ট রেশিওর আর একটা নাম কি, তুমি বলবে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো সমস্ত জিনিস ডিটেলসে বলছি, মনে রাখতে হবে। নেক্সট, সেটা কি? শর্ট টার্ম হলো লং টার্ম সলভেন্সি রেশিও। দেখো লং টার্ম সলভেন্সি রেশিও। তো লং টার্ম সলভেন্সি রেশিও এটাকে বলা হয় স্টেবিলিটি রেশিও। কি বললাম? স্টেবিলিটি, বলা হয় স্টেবিলিটি রেশিও। কি কি হবে স্টেবিলিটি রেশিওর মধ্যে? পড়ো, লেখো। এক নম্বর দিলে এক একটা করে লিখছি। টু ডেপ টু ইকুইটি রেশিও, ডেপ টু ইকুইটি রেশিও, এটা একটা। ডেপ টু ইকুইটি রেশিও। দু নম্বর, টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। তিন নম্বর, প্রপ্রাইটারি রেশিও, প্রপ্রাইটারি রেশিও, প্রপ্রাইটারি রেশিও। চার নম্বর, ইন্টারেস্ট কভারেজ রেশিও। পাঁচ নম্বর, ডেপ টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও, ডেপ টু ক্যাপিটাল এমপ্লয়েড রেশিও। এই যে কটা রেশিও লিখলাম এখানে পাঁচটা, এগুলো সব লং টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে পড়ে। এইবার আমি তোমাকে লিখবো পারফরমেন্স বা টার্নওভার রেশিওর মধ্যে কোন কোনগুলো পড়ে। লেখ, পারফরমেন্স স্ল্যাশ দিয়ে লিখলাম টার্ন ওভার রেশিও। পারফরমেন্স বা টার্নওভার রেশিওর মধ্যে কোন কোনগুলো পড়ে? লেখো, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি মানে স্টক, ইনভেন্টরি মানে স্টক, ঠিক আছে? তো ইনভেন্টরি আর একটা নাম কি বলবো? স্টক। কোথায় লিখবো দাঁড়াও এক মিনিট। তারপর ডেটার্স, ডেটার্স এর ব্যাকেটে লেখো। তো ডেটার্স এর নতুন নাম, নিউ নেম, টেড রিসিভেবল। ডেটার্স এর নিউ নেম টেড রিসিভেবল, টার্ন ওভার রেশিও, ঠিক আছে? তিন নম্বর, ক্রেডিটার্স, ক্রেডিটার্স এর নিউ নেম টেড পেবেল, টেড
পেবেল রেশিও, ট্রেড পেবেল টার্নওভার রেশিও। 4 নম্বর ফিক্স অ্যাসেট টার্নওভার রেশিও। ফিক্স অ্যাসেটস কি লিখবো? ফিক্স অ্যাসেট টার্নওভার রেশিও। ঠিক আছে, তারপর লেখো 4 নম্বর হলো 5 নম্বর নেট অ্যাসেট টার্নওভার রেশিও। নেট অ্যাসেটস টার্নওভার রেশিও। তারপর 6 নম্বর লিখবে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। লিখো 6 নম্বর দিয়ে লেখো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। পারফরম্যান্স রেশিও বা টার্নওভার রেশিওর মধ্যে কোন কোনগুলো পড়ে? যত রকমের টার্নওভার রেশিও আছে, যত রকমের টার্নওভার রেশিও আছে সব পড়ে পারফরম্যান্স বা টার্নওভার রেশিও। ঠিক আছে, আমরা লং টার্ম সলভেন্সি রেশিও পড়ালাম, মানে যেটাকে স্টেবিলিটি রেশিও বলে। আমরা শর্ট টার্ম সলভেন্সি রেশিও পড়ালাম, যেটাকে লিকুইডিটি রেশিও বলে। এবার আমরা পড়বো কি প্রফিটেবিলিটি রেশিও। লেখো এবার আমরা পড়বো প্রফিটেবিলিটি রেশিও। এই প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কি কি পড়ে? গ্রস প্রফিট রেশিও, তারপর লেখো নেট প্রফিট রেশিও, তারপর লেখো অপারেটিং প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও। তারপর লিখবে অপারেটিং রেশিও, তারপর লিখবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এইগুলো পড়ছে তোমার প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে। ঠিক আছে, তার মানে কিন্তু সব কটা কিন্তু আমরা কভার করি। এবার এখানে বলেছিল না ইনকাম অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিওর মধ্যে কোন কোনগুলো পড়ে, এগুলো লিখছি। হ্যাঁ, ইনকাম অর প্রফিট আর লস স্টেটমেন্ট রেশিওর মধ্যে কোন কোনগুলো পড়ে লিখো। ইনকাম স্ল্যাশ দিয়ে লিখবো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রেশিও। কি কি বলবে? গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও লেখো, প্রত্যেকটা আইটেম ধরে ধরে লেখো। গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও। ঠিক আছে, অপারেটিং রেশিও এন্ড টার্নওভার রেশিও। অপারেটিং রেশিও কমা দিয়ে লেখো টার্ন ওভার রেশিও। এবার লিখো কি ব্যালেন্স শিট और পজিশন স্টেটমেন্ট রেশিও। লেখো নিচে লেখো ব্যালেন্স শিট और পজিশন স্টেটমেন্ট রেশিও। কি লিখলাম? ব্যালেন্স শিট और পজিশন স্টেটমেন্ট রেশিও। এর মধ্যে কি কি পড়বে? কারেন্ট রেশিও,
ঠিক আছে তো, কমা দিয়ে লেখো লিকুইড রেশিও, নট আ লিকুইডিটি, লিকুইড রেশিও, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোমার প্রপ্রাইটারি রেশিও, ঠিক আছে তো। তারপর লেখো ডেপ্ট টু ইকুইটি রেশিও। এবার লিখবো ইন্টার, এবার লেখো ইন্টার স্টেটমেন্ট রেশিও। ইন্টার স্টেটমেন্ট রেশিওর মধ্যে কি কি পড়বে? ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, তারপর ডেটার্স টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ফিক্স অ্যাসেট টার্নওভার রেশিও। এইগুলো পরে সব ইন্টার স্টেটমেন্ট রেশিওর মধ্যে। যখনই আমরা চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে বইয়ের পেছনে যে এমসি গুলো পড়বো তখন থেকে সব এইগুলো থাকবে, কিন্তু এইগুলো সব লিখে দিলাম, তাহলে তোমার পড়তে খুব সুবিধা হবে। সব নোটগুলো লিখিয়ে দিলাম, নোটগুলো তোমরা এখন দিয়ে রোজ অল্প অল্প করে নোটগুলো একবার চোখ বলো, তাহলে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই দেখো, এবার টাইপস আমি এটা আমি যেমন কি বললাম রেশিও অ্যানালিসিস ক্লাসিফিকেশন কি করলাম, ক্লাসিফিকেশন টাইপস একটা করলাম অবজেক্টিভ দিক থেকে, আর একটা করলাম এবিলিবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন দিক থেকে, তাই তো। এবার অন্য আর একটা বইতে করেছে একটা সোর্সের দিক থেকে করেছে। এই সোর্স মানে কিছুই না, সোর্স মানে হচ্ছে তোমার ওখানে কি ওই এবিলিটি অফ ফিনান্সিয়াল ইনফরমেশন, এটাই সোর্স। কি ছিল একটা যে ব্যালেন্স শিট অথবা পজিশন স্টেটমেন্ট রেশিও, একটা রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, একটা মিক্সড রেশিও, ঠিক আছে। আর ফাংশন মানে ওখানে কি ছিল, অবজেক্টিভ ছিল, কি ছিল, প্রফিটেবিলিটি রেশিও, লিকুইডিটি রেশিও, লিকুইড রেশিও, লিকুইড রেশিও তো হয় না, এটাকে এটাকে এখানে কি দেখি, কি লিখেছে এখানে, একটা প্রফিটেবিলিটি রেশিও, একটা এফিসিয়েন্সি বা অ্যাক্টিভিটি বা টার্ন ওভার রেশিও, একটা একটা কি ছিল ওখানে, স্যার ওখানে ছিল ফিনান্সিয়াল রেশিও, অর্থাৎ এই পার্টটাকে আমরা ফিনান্সিয়াল রেশিও বলি। ফিনান্সিয়াল রেশিও দু রকমের ছিল, মনে করার চেষ্টা করা, শর্ট টার্ম সলভেন্সি আর একটা লং টার্ম সলভেন্সি। এটা এটা এরকম, ঠিক আছে। তাই এখানে একটা প্রফিটেবিলিটি রেশিও হবে, এটা হবে ফিনান্সিয়াল রেশিও। ফিনান্সিয়াল রেশিও লেখা থাকবে, বা শর্ট টার্ম সলভেন্সি আর লং টার্ম সলভেন্সি রেশিও। দেখো কিছুক্ষণ আগে বললাম ব্যালেন্স শিট রেশিওর মধ্যে কি কি পড়ে, নামগুলো এখানে এক্সট্রা দিয়েছে, এগুলো তো দেখতেই পারো তুমি। রেভিনিউ স্টেটমেন্ট মানে ইনকাম স্টেটমেন্ট রেশিওর মধ্যে কি কি পড়ে, মিক্সড রেশিওর মধ্যে কি কি পড়ে, ঠিক আছে। স্যার ব্যালেন্স শিট রেশিও বলতে কোনগুলো, মানে রেশিও বলতে কি বোঝায়, নিউমারেটরে একটা থাকবে, রেশিও কাকে বলে, নিউমারেটর একটা থাকবে, ডিভাইড বাই ডেনোমিনেটর একটা থাকবে, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর দুটোই যদি ব্যালেন্স শিটের আইটেম থাকে তখন তাকে বলে ব্যালেন্স শিটের রেশিও, ঠিক আছে। আর রেভিনিউ স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট রেশিও কাকে বলে, দুটো নিউমারেটর এবং ডেনোমিনেটর দুটো আইটেমে যদি প্রফিট আর লসের আইটেম থাকে তখন তাকে বলা হয় রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। নেক্সট কি বলছে, মিক্সড রেশিও, অর্থাৎ একটা থাকবে প্রফিট আর লসের আইটেম আর একটা থাকবে ব্যালেন্সের আইটেম, তখন তাকে বলে মিক্সড রেশিও, ঠিক আছে। এত অবধি হলো। এবার এখানে কি বলছে, প্রফিটেবিলিটি রেশিও, লিকুইড প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কি কি নাম আছে, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং কস্ট রেশিও, নেট প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও,
ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর ডিভিডেন্ড পার শেয়ার। ঠিক আছে, লিকুইডিটি রেশিও যেটা বললাম, একটা লিকুইড রেশিও পড়ে আর একটা কারেন্ট রেশিও পড়ে। সলভেন্সি রেশিও, লিকুইডিটি মানে শর্ট টার্ম সলভেন্সি, আর শুধু সলভেন্সি মানে এটা লং টার্ম সলভেন্সি। কি কি পড়বে? প্রপ্রাইটারি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ডেপ্ট টু টোটাল অ্যাসেট রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডিভিডেন্ড কভারেজ রেশিও। আর এফিসিয়েন্সি রেশিও বা টার্নওভার রেশিওর মধ্যে কি কি পড়ছে? স্টক টার্নওভার রেশিও, ডেটর্স টার্নওভার রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, রিটার্ন অন ক্যাপিটাল আর ক্যাপিটাল টার্নওভার রেশিও। রিটার্ন অন ক্যাপিটালটা ঠিক এখানে খাপ খাচ্ছে না, বাকিগুলো ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্ট দিলাম। এবার আমরা কি নিয়ে আলোচনা করবো, এবার আমরা কি পড়বো সব দেখাচ্ছি এক একটা। একটু ওয়েট করো, একটু টাইম দাও, করাচ্ছি। কি লিখেছি এখানে, এখানে দেখো, টুল ইউজড বাই ম্যানেজার, ঠিক আছে, ফর অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য কোম্পানির ম্যানেজার যে চারটে টুল ইউজ করে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জন্য কোম্পানির ম্যানেজার যে চারটে টুল ইউজ করে সেগুলো কি কি? রেশিওর মধ্যে একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, একটা হচ্ছে তোমার প্রফিটেবিলিটি রেশিও, একটা হচ্ছে তোমার সলভেন্সি রেশিও, আর একটা হচ্ছে টার্নওভার রেশিও। দেখো ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, আমি বলি শোনো না, একটা শর্ট টার্ম সলভেন্সি রেশিও যাকে লিকুইডিটি বলে, একটা লং টার্ম সলভেন্সি রেশিও যাকে স্টেবিলিটি রেশিও বলে, যাকে কি বলে? স্টেবিলিটি রেশিও, যাকে বলে স্টেবিলিটি রেশিও। ঠিক আছে, তাহলে বললাম একটা প্রফিটেবিলিটি রেশিও, ঠিক আছে, একটা প্রফিটেবিলিটি রেশিও, আর একটা কি বললাম, আর একটা হচ্ছে তোমার টার্ন ওভার রেশিও। এইটা। তো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব লিকুইডিটি রেশিও। সবার প্রথম এটাই মেন টপিক, আজকের টপিকে তোমাদের শেখাবো লিকুইডিটি রেশিও, এবং লিকুইডিটি রেশিওর একটা কারেন্ট রেশিও শেখাবো আর একটা কুইক রেশিও। এই দুটোই শিখিয়ে আজকের ক্লাসটা স্টপ করবো। ঠিক আছে, তো লিকুইডিটি রেশিওর মধ্যে কি কি পড়ে? এবার তো বললাম লিকুইডিটি রেশিওর মধ্যে দুটো জিনিস পড়ে, এখানে কি লেখা আছে আগে দেখে নাও, তারপর আমরা আসছি। লিকুইডিটি রেশিও, লিকুইডিটি মানে তরলত্ব অনুপাত। লিকুইড রেশিও বলতে কি বোঝায়? লিকুইড রেশিও মানে হচ্ছে তোমার শর্ট টার্ম সলভেন্সি রেশিও। ঠিক আছে, তার মানে যার না যে শর্ট টার্ম সলভেন্সি রেশিও সেটাই লিকুইড রেশিও। বারবার বললাম, কিছুক্ষণ আগেই নোট লিখেছি, রেশিওকে অবজেক্টিভের দিক থেকে রেশিওকে তোমার তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ছিল ফিনান্সিয়াল রেশিও, আর ফিনান্সিয়াল রেশিওকে দুভাবে ভাগ করা যায়, একটা শর্ট টার্ম সলভেন্সি, একটা লং টার্ম সলভেন্সি। আর শর্ট টার্ম সলভেন্সি হচ্ছে লিকুইড রেশিও, শর্ট টার্ম সলভেন্সি লিকুইড রেশিও। তো বলছে অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু মিট শর্ট টার্ম ডেপ্ট। দেখো কোম্পানিতে ডেপ্ট দু রকমের হয়, একটা শর্ট টার্ম ডেপ্ট হয় আর একটা লং টার্ম ডেপ্ট হয়। একটা শর্ট টার্ম ডেপ্ট, একটা লং টার্ম ডেপ্ট। ঠিক আছে, শর্ট মানে একটা কোম্পানির কি ক্যাপাসিটি আছে শর্ট টার্ম ডেপ্ট শোধ করার, কি ক্যাপাসিটি আছে। তো শর্ট টার্ম ডেপ্ট কাকে বলে? যে সমস্ত ডেপ্ট আমরা 1 বছরের মধ্যে শোধ করতে পারি তাকে বলা হয় শর্ট টার্ম ডেপ্ট পেবেল ইন 1 ইয়ার। কোন সমস্ত ডেপ্ট আমরা 1 বছরে শোধ করতে পারি? কারেন্ট লাইবিলিটি, যে কোনো কারেন্ট লাইবিলিটি আমরা 1 বছর শোধ করতে পারি। ঠিক আছে, তো তো আশা করি বুঝতে পারলি। এ দেখো লেখা আছে, আমি এখনই পড়বো। লিকুইডিটি রেশিও দুটো পার্ট হয়, একটা কারেন্ট রেশিও আর একটা কারেন্ট রেশিও আর একটা কুইক রেশিও, এটাই আমরা পড়বো। দেখো দেখি এখানে কি লিখেছে, এখানে বাংলা বই দেখো, তোমাদের বাংলা বই কি লিখেছে। এই যে লিকুইড রেশিও কি মানে তারল্যের অনুপাত। কোন প্রতিষ্ঠানের, 1 মিনিট, বলছে কোন প্রতিষ্ঠানের স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা নির্ধারণ করার জন্য, কোন একটা কোম্পানির স্বল্পকালীন মানে শর্ট টার্ম আর্থিক সচ্ছলতা মানে সলভেন্সি, শর্ট টার্ম স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা, দেখো দীর্ঘকালীন আর্থিক সচ্ছলতা, স্বল্পকালীন হয়, স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা নির্ধারণ করার জন্য এই তারল্যের অনুপাতগুলো নির্ধারণ করা হয়। তাহলে লিকুইডিটি রেশিও কোনো কোম্পানিতে কেন লিকুইডিটি রেশিও বের করা হয়? শর্ট টার্ম সলভেন্সি জানার জন্য, বা বলতে পারো স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা নির্ধারণ করার জন্য। এই অনুপাতগুলি প্রতিষ্ঠানের স্বল্পকালীন দায় মেটানোর ক্ষমতা বিচার করে।
মানে কতটা স্বল্পকালীন দায়, শর্ট টার্ম ডেট কতটা শোধ করতে পারে, তার শর্ট টার্ম ডেট শোধ করার ক্যাপাসিটি কতটা আছে সেটা জানতে পারি আমরা লিকুইড রেশিওর সাহায্যে। ব্যাংক ও অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থা যারা স্বল্প সময়ের ভিত্তিতে কোম্পানিকে লোন দেয়, তারা প্রতিষ্ঠানের তরল সম্পত্তি মানে প্রতিষ্ঠানের লিকুইড অ্যাসেটের বিষয়ে সবসময় খোঁজ খবর রাখে, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বল্পকালীন আর্থিক অবস্থা কেমন তা জানতে চান। প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটাল ঠিকঠাক ভাবে ব্যবহার হচ্ছে কিনা তাও কিন্তু এই ধরনের অনুপাতের মাধ্যমে জানতে পারি। এখানে একটা বলেছে যে লিকুইড রেশিও কাকে বলে, বলছে সেই রেশিওকেই আমরা লিকুইড রেশিও বলবো যেটা কিনা ক্যালকুলেট করা হয়, টু অ্যাসার্টেইন শর্ট টার্ম সলভেন্সি অফ দ্য এন্টারপ্রাইজ, মানে কোম্পানির শর্ট টার্ম সলভেন্সি। ঠিক আছে, একই কথা, শর্ট টার্ম সলভেন্সি। ঠিক আছে, তো এটাকেই বলা হয় লিকুইড রেশিও। প্রতিষ্ঠানে চলতি সম্পত্তি দিয়ে তার স্বল্পকালীন দায়গুলো মেটানো সম্ভব কিনা। একটা কোম্পানির কারেন্ট অ্যাসেট দিয়ে তার স্বল্পকালীন যে তার যে শর্ট টার্ম লাইবিলিটি গুলো আছে সেগুলো মেটানো সম্ভব কিনা তা নির্ণয় করার জন্যই প্রতিষ্ঠানের স্বল্পকালীন আর্থিক সচ্ছলতা বিচার করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানেরই স্বল্পকালীন পরিস্থিতিতে আর্থিকভাবে সচ্ছল হওয়া প্রয়োজন, অর্থাৎ প্রতিষ্ঠানের তরল সম্পত্তি দিয়ে মানে লিকুইড অ্যাসেট দিয়ে যাবতীয় লিকুইড লাইবিলিটি মেটানোর ক্ষমতা থাকা প্রয়োজন। লিকুইড অ্যাসেট দিয়ে প্রতিষ্ঠানের স্থায়ী দায় মেটানো, প্রতিষ্ঠানের স্থায়ী দায় মেটানো কিংবা স্থায়ী সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানের তরলে মেটানো দায় মেটানো যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক। বলছে লিকুইড অ্যাসেট দিয়ে প্রতিষ্ঠানের স্থায়ী দায় মেটানো, মানে প্রতিষ্ঠানের একটা বড় লং টার্ম লোন নেওয়া আছে কিন্তু সেটা লিকুইড অ্যাসেট দিয়ে মেটানোটা কোম্পানির পক্ষে খুবই খারাপ জিনিস। লিকুইড অ্যাসেট দিয়ে প্রতিষ্ঠানের স্থায়ী দায় মেটানো, স্থায়ী দায় মানে ফিক্সড দায় মেটানো, অথবা স্থায়ী সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানের তরল দায় মেটানো যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক। আমি আবার বলছি, এখানটা কি বলতে চেয়েছে, মানে প্রতিষ্ঠানের যে লিকুইড অ্যাসেট আছে সেই লিকুইড অ্যাসেট দিয়ে যত রকমের লিকুইড লাইবিলিটি আছে সেইগুলো মেটানোর ক্ষমতা থাকা প্রয়োজন। লিকুইড অ্যাসেট দিয়ে লিকুইড লাইবিলিটি মেটাতে হবে, কিন্তু এরকম হওয়া উচিত নয় লিকুইড অ্যাসেট দিয়ে প্রতিষ্ঠানের স্থায়ী দায় মেটাচ্ছ। তোমার কোম্পানির লিকুইড অ্যাসেট আছে, যেগুলো লিকুইড আছে সেই লিকুইড অ্যাসেট দিয়ে তোমার অনেক বড় বড় লোন নেওয়া আছে, ফিক্সড লাইবিলিটি আছে, মানে লিকুইড অ্যাসেট দিয়ে তুমি ফিক্সড লাইবিলিটি শোধ করছো, এটা কখনোই সম্ভব নয়, কখনো উচিত নয়। লিকুইড অ্যাসেট দিয়ে কোম্পানির যে পার্মানেন্ট যে সমস্ত লাইবিলিটি সেগুলো মেটাবে, এটা উচিত নয়। কিংবা ফিক্সড অ্যাসেট সেল করে, ঠিক আছে, প্রতিষ্ঠানের লিকুইড লাইবিলিটি মেটাচ্ছ, এটাও কিন্তু বিপজ্জনক। তার মানে কি বুঝতে পারলি তো, লিকুইড অ্যাসেট দিয়ে তুমি মানে কোনো লোন নিয়ে সেই লোনটা লোনের টাকা শোধ করছো, এটা উচিত নয় লিকুইড অ্যাসেট দিয়ে। বা ফিক্সড অ্যাসেট বিক্রি করে যে টাকাটা পেলো সেই টাকা দিয়ে তুমি লিকুইড লাইবিলিটি মেটাচ্ছ, এটাও উচিত, এটা কারবারের জন্য অবশ্যই বিপজ্জনক। তাই বলছি প্রতিষ্ঠানের শর্ট টার্ম সলভেন্সি কি জানার জন্য দুই ধরনের অনুপাতের সাহায্য নেওয়া হয়, একটা কারেন্ট রেশিও আর একটা হচ্ছে তোমার লিকুইড রেশিও। ঠিক আছে, এখন এই দুটো সম্পর্কে আলোচনা করব। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি, লিকুইডিটি রেশিও। এটাই হচ্ছে শর্ট টার্ম সলভেন্সি রেশিও। এর মধ্যে দুটো পড়বে, একটা পড়বো কারেন্ট রেশিও আর একটা পড়বো তোমার লিকুইড রেশিও। এই দুটোই এখন পড়ব। এবার যেটা পড়বো বলছিলাম কারেন্ট রেশিওর আর একটা নাম কি, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো বলছি কারেন্ট রেশিও বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কোন প্রতিষ্ঠানের শর্ট টার্ম সলভেন্সিকে ইন্ডিকেট করে। শর্ট টার্ম সলভেন্সি স্বল্পকালীন আর্থিক সচ্ছলতাকে ইন্ডিকেট করে বা ইঙ্গিত করে। বলছে প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট তার কারেন্ট লাইবিলিটি মেটানোর পক্ষে যথেষ্ট কিনা। একটা কোম্পানির যে কারেন্ট অ্যাসেট আছে সেই কারেন্ট লাইবিলিটি পরিশোধ করার জন্য যথেষ্ট কিনা সেটা এই অনুপাতের সাহায্যে আমরা জানতে পারি। প্রতিটি কোম্পানিরই তার কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লাইবিলিটি মেটানোর ক্ষমতা, মানে প্রতিটা কোম্পানির যে কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লাইবিলিটি মেটাতে পারে এই ক্ষমতা থাকা উচিত। ঠিক আছে, তো কোন কোম্পানির তার কারেন্ট লাইবিলিটি মেটানোর জন্য
তোমার ফিক্স অ্যাসেট ইউজ করা উচিত নয়। তাহলে তোমার কারেন্ট লায়াবিলিটি শোধ করতে হবে, তার জন্য তুমি ফিক্স অ্যাসেট পেতে টাকা পেয়ে এটা কখনোই কোম্পানির জন্য কখনোই ভালো নয়। এইটাই প্রথম প্যারাই বলেছে। এবার আমরা এর কিছু ফর্মুলা নিয়ে ডিসকাশন করি, যে এটা তো পড়ছি, এর ফর্মুলা পড়ি। কারেন্ট রেশিওর ফর্মুলা লেখো, লেখো কারেন্ট রেশিওর ফর্মুলা। ফর্মুলা রেশিও হতে গেলে সবসময় বলেছি দুটো আইটেম তো তোমার হতেই হবে, ঠিক আছে? তো ওপরটাকে বলে নিউমারেটর, ঠিক আছে? উপরের পোর্শনটা বলে নিউমারেটর, নিচের পোর্শনটা বলে ডেনোমিনেটর, লব। তাহলে কারেন্ট রেশিও ফর্মুলা কি হবে? কারেন্ট বাই কারেন্ট, কারেন্ট বাই কারেন্ট, কারেন্ট বাই কারেন্ট। উপরে লেখো কারেন্ট, উপরে লেখো কারেন্ট, নিচেও লেখো কারেন্ট। তো উপরে কি লিখবো? কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস। নিচে লিখবো কারেন্ট লাইবিলিটিস, নিচে লিখবো কারেন্ট লাইবিলিটিস। এই হচ্ছে ফর্মুলা, ছোট্ট ফর্মুলা, এমসিকিউ ভালো মতন পাবে এখান থেকে। কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। আর একটা কথা বলে দিচ্ছি, এই কারেন্ট রেশিওর আইডিয়াল বলে একটা কথা হয়, আইডিয়াল, আইডিয়াল বা কেউ কেউ এটার নাম দিচ্ছে স্ট্যান্ডার্ড। বলতে পারে স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও কত হওয়া উচিত? 2:1 হওয়া উচিত। তোমাকে যদি বলে আইডিয়াল কারেন্ট রেশিও কত হওয়া উচিত, তুমি বলবে 2:1। স্যার এই 2:1 কি রিপ্রেজেন্ট করছে, এর কি মিনিং তৈরি করছে? এর মধ্যে মনে এর মিনিং এটাই দাঁড় করাচ্ছে, সিএ যদি 2 টাকা হয় তাহলে সিএল 1 টাকা, এটাই মানে দাঁড়ায়। কারণ ওপরে সিএ নিচে সিএল, তার মানে ফর্মুলা কি? 2:1 মানে 2/1, ঠিক তো? 2/1, অর্থাৎ সিএ 2 হলে সিএ 1, অর্থাৎ 1 টাকা সিএল শোধ করার পর তোমার সিএ 2 টাকা, তোমার তো সিএ 2 টাকা আর তোমার সিএল 1 টাকা, তো সিএল কে 1 টাকা, সিএল এর 1 টাকা শোধ করে দিলে তারপরেও তো হাতে 1 টাকা আছে। এটাই কোম্পানির জন্য খুব ভালো। অর্থাৎ তোমাকে যদি কারেন্ট রেশিও কত হওয়া উচিত, তুই হলো আইডিয়াল 2:1। 2:1 এর বেশি হওয়াও ভালো নয়, আবার কম হওয়াও ভালো নয়। তার মানে কোনটা ভালো? 2:1, বেশিও ভালো নয়, কমও ভালো নয়। এবার আমি তোমাদের সামনে লিখে দেবো, জেনে রাখার সুবিধা উচিত। তো তোমাদের জানা অবশ্যই আছে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি নাম। উদাহরণগুলো বলো, কি কি পড়ে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে, কি কি নাম করতে পারে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে? দেখো এক একটা করে নাম লিখছি। ক্যাশ, এটা একটা কারেন্ট অ্যাসেটস। 2 নম্বর ব্যাংক, ঠিক আছে। 3 নম্বর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। 4 নম্বর তোমার ডেটার্স, ডেটার্স। 5 নম্বর বিলস রিসিভেবল। 6 নম্বর স্টক। 7 নম্বর প্রিপেড এক্সপেন্সেস। 8, কতগুলো পয়েন্ট দেখো, 8টা পয়েন্ট হয়ে গেল। অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড মানে এমন এক ধরনের ইনকাম যেই ইনকামটা এখনো পাইনি, এমন একটা ইনকাম আমি এখনো ইনকামের টাকাটা এখনো হাতে পাইনি, ইনকাম পাইনি, পাবো, পাইনি, পাবো, এটাকে বলে অ্যাক্রুড। মোটামুটি এই 8টা পয়েন্টই হতে পারে। কিন্তু দেখি এই বইতে কি 8টার বাইরে কিছু লিখেছে? ক্যাশ, ব্যাংক, ডেটার্স, বিল, স্টক, প্রিপারেশন, অ্যাক্রুড ইনকাম, শর্ট টার্ম, ব্যাস আর কিছু লিখেনি, এই কটাই লিখেছে। এবার লিখবো কতগুলো কারেন্ট লাইবিলিটির নাম। লিখো, নিচে লিখো কারেন্ট লাইবিলিটি কি কি হতে পারে। ক্রেডিটার্স, বিলস পেবেল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস,
প্রভিশন ফর ট্যাক্সেশন, প্রপোজ ডিভিডেন্ড, দেখো কতগুলো নাম লিখে দিলাম। এবার লেখো প্রি রিসিভড, লেখো প্রি রিসিভড ইনকাম, মানে যেই ইনকামের টাকা তুমি ধরো আমি স্টুডেন্ট পড়াচ্ছি, কোন স্টুডেন্ট আমাকে অ্যাডভান্স মাইনা দিয়ে দিচ্ছে, এটা তো প্রি রিসিভড, আগেই রিসিভড হয়ে গেছে ইনকাম, এটা আমার কাছে লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। লিখলাম কি প্রি রিসিভড ইনকাম। তবে এখানে একটা বলছে প্রপোজ ডিভিডেন্ড, বর্তমানে প্রপোজ ডিভিডেন্ডকে লাইবিলিটি বলা হয় না, কারেন্ট দূরের কথা বাদ দাও, প্রপোজ ডিভিডেন্ডকে তো লাইবিলিটি বলা হয় না, বইতে তোমাদের দিয়েছে তাই আমি লিখে দিলাম, বাট আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়াই প্রপোজ ডিভিডেন্ডকে আমরা লাইবিলিটি বলে ট্রিট করিই না, এটাকে লাইবিলিটি ট্রিট করা হয় না, মানে বলা হয় না এটাকে লাইবিলিটি বর্তমানে, আগে বলা হতো। 7 নম্বর পয়েন্ট, ব্যাংক ওভারড্রাফট, এইগুলো সব কারেন্ট লাইবিলিটি বলতে। এবার আমরা একটা অঙ্ক করি, তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে তোমাদের কাছে, না খুব ব্যাপারটা মাথায় ঢুক। একটা অঙ্ক করি, এই যে এই অঙ্কটা একটা উদাহরণের অঙ্ক, বলছে এখান থেকে তুমি কারেন্ট রেশিও বের করে দাও, বলছে কারেন্ট রেশিও বের করে দাও। তো কোশ্চেনটা পড়ে বুঝতেই পারছো, কারেন্ট রেশিও ফর্মুলা বলে দিলাম, কারেন্ট রেশিও বের করা হলো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি বললাম। তো দেখো না, তাহলে তুমি খোঁজো এখানে কারেন্ট অ্যাসেট কোন কোনগুলো হচ্ছে। এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাসেটস, এটাও কারেন্ট অ্যাসেটস, এটা কারেন্ট অ্যাসেটস, তিনটে। এখানে এটা কারেন্ট অ্যাসেটস, এটা কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে, এটা কারেন্ট অ্যাসেটস, এটা কারেন্ট, এগুলো সব কারেন্ট, বাকি সব কারেন্ট লাইবিলিটি। এটা কারেন্ট লাইবিলিটি, 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 এটা কারেন্ট। তাহলে বুঝতে পারলে কোনগুলো কারেন্ট অ্যাসেট কোনগুলো কারেন্ট লাইবিলিটি। তাহলে দেখো এক একটা করে লেখ। স্টক কত? স্টক ৭৫,০০০ টাকা, চলে আসো স্টকে ৭৫,০০০ টাকা। তাহলে আগে লিখি কারেন্ট রেশিও, ফর্মুলা কি, যেহেতু আগে ফুল ফর্ম লেখা আছে ছোট করে লিখুন সিএ বাই সিএ, ঠিক আছে, সিএ বাই সিএ। তাহলে কারেন্ট অ্যাসেট সিএ কি কি, প্রথমে হচ্ছে স্টক, স্টক তোমার ৭৫,০০০ টাকা। তারপর কি ছিল স্টকের পর, বিল রিসিভেবল ৩০,০০০ টাকা, লিখো বিল রিসিভেবল ৩০,০০০, আমি শর্টে লিখলাম বিল রিসিভেবল কে বি স্ল্যাশ দিয়ে আর, বি আর, ৩০,০০০। তারপর কি ছিল অ্যাক্রুড ইনকাম ২,০০০ টাকা, লেখো। নেক্সট ডেটার্স ৬৫,০০০ টাকা, লেখো। নেক্সট প্রিপেড এক্সপেন্সেস ৩,০০০ টাকা, লেখো। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ১০,০০০ টাকা, লেখো। তারপর ক্যাশ অ্যাট ব্যাংক ১৫,০০০ টাকা, লেখো। ১৫,০০০ টাকা, লেখো। এই সব করে যোগ করে দেখো কত বেরোচ্ছে। ৭৫ আর ৩০ কত, ১,০৫,০০০, ঠিক আছে। ১,০৫,০০০ আর ২ ১,০৭,০০০, ১,০৭,০০০ আর ৬৫, ১,৭২,০০০, ১,৭২,০০০ আর ৩ ১,৭৫,০০০, ১,৭৫,০০০ আর ১০ ১,৮৫,০০০ আর ১৫ ২,০০,০০০। কারেন্ট অ্যাসেট টোটাল বেরিয়ে গেল কত, ২,০০,০০০।
এবার কারেন্ট লাইবিলিটি গুলো বের করবে। কারেন্ট লাইবিলিটি সিএল, এখানে কি কি ছিল? প্রথমে ছিল ক্রেডিটার্স 30,000, বিলস পেবেল ছিল 25,000, শর্ট টার্ম লোন ছিল 10,000, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল 10,000, প্রভিশন ফর ট্যাক্সেশন ছিল 20,000, তারপর প্রপোজ ডিভিডেন্ড ছিল 10,000, ব্যাংক ওভারড্রাফট ছিল 20,000, টোটাল করো 30 আর 25, 55, 55 আর 10, 65 আর 20, 85, 85 আর 20 কত? 85 আর 20 হচ্ছে 1,05,000 আর 20, 1,25,000। কারেন্ট লাইবিলিটি কত হলো? 1,25,000। 2 লাখ ডিভাইড বাই 1,25,000। তাহলে এটাকে কাটাকাটি করে দেখতে হবে, 2 লাখ বাই 1,25,000 করলে কত হচ্ছে? 1.6:1, 1.6:1। তার মানে আমার কারেন্ট লাইবিলিটি 1 টাকা শোধ করার পরও 60 পয়সা হাতে আছে, মানে এটা কিন্তু আমাদের সাফিসিয়েন্ট নয়। মানে কারেন্ট লাইবিলিটি শোধ করার পর হাতে আরো 1 টাকা থাকা উচিত, এখানে কিন্তু 60 পয়সা আছে। ঠিক আছে তো? তো দেখো এখানে কমেন্ট কি পাস করেছে ওরা, বলছে চলতি অনুপাত কোন প্রতিষ্ঠানের শর্ট টার্ম সলভেন্সি নির্ণয় করে থাকে। শর্ট টার্ম সলভেন্সি জানা জলদি বলুন। প্রতি 1 টাকা চলতি দায়ের জন্য কত টাকা চলতি সম্পত্তি প্রতিষ্ঠানের হাতে আছে তা নির্ণয় করাই হলো এই অনুপাতের মূল লক্ষ্য। প্রচলিত ধারণা অনুযায়ী চলতি অনুপাতের আদর্শ মান হয় 2:1, অর্থাৎ প্রতি 1 টাকা চলতি দায়ের জন্য প্রতিষ্ঠানের হাতে 2 টাকা চলতি সম্পত্তি থাকা উচিত। অর্থাৎ চলতি সম্পত্তির পরিমাণ অর্ধেক হয়ে গেলেও তা চলতি দায় মেটানোর জন্য যথেষ্ট। কিন্তু চলতি অনুপাতকে অন্ধের মতো কোনো প্রতিষ্ঠানের আর্থিক পরিমাপের একমাত্র হাতিয়ার হিসেবে বিবেচনা করা উচিত নয়। কেননা চলতি সম্পত্তির মধ্যে এমন কোনো সম্পত্তি থাকতে পারে যা বাস্তবে সহজে নগদ অর্থে রূপান্তর করা দুঃসাধ্য, যেমন স্টক, প্রিপেড এক্সপেন্সেস এইগুলো। যেমন মজুদ পণ্যের মধ্যে অনেক দিনের পুরনো বিক্রয় অযোগ্য পণ্য থাকতে পারে যা বিক্রি করে সহজে নগদ অর্থ পাওয়া যায়। তাই চলতি সম্পত্তির বৈশিষ্ট্য এবং গুণগত মান অবশ্যই চলতি মান নির্ণয় করার ক্ষেত্রে বিবেচনা করা উচিত। এটা তাৎপর্য জাস্ট নর্মাল বললাম। এরপরে পড়বো আমরা লিকুইড রেশিও বা সুপার কুইক রেশিও। আমি আগেই লিখেছি লিকুইড রেশিওর আর কি কি নাম হয়, অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও। লিকুইড রেশিওর আর কি নাম হয়? অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও। লিখেছে এই যে তরল মানে লিকুইড, আর দ্রুত অনুপাত মানে কুইক রেশিও। আর ঠিক আছে, তাহলে তরল বা দ্রুত অনুপাতকে অ্যাসিড টেস্ট রেশিও বলে। ঠিক আছে তো? প্রকৃতপক্ষে স্বল্প সচ্ছলতা এই অনুপাতের সাহায্যে নির্ণয় করা সম্ভব। পাওনা হওয়া মাত্র পরিশোধ করতে পারার ক্ষমতার মধ্যে দিয়ে কোনো প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা প্রকাশ। তরল সম্পত্তি কাকে বলে? দেখো আমি বারবার বলছি, মাথায় রাখবে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলো দেখি লিকুইড অ্যাসেট কাকে বলে, তাকে কি আনসার দেবে? তুমি বলবে লিকুইড অ্যাসেট হলো অল কারেন্ট অ্যাসেটস। তুমি বলবে অল কারেন্ট অ্যাসেটস এক্সেপ্ট
এক্সেপ্ট টু। তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে লিকুইড অ্যাসেট কাকে বলে, তুমি কি আনসার দেবে তাকে? লিকুইড অ্যাসেট কাকে বলে তুমি কি আনসার দেবে? বলবে অল কারেন্ট অ্যাসেট, সমস্ত কারেন্ট অ্যাসেট এক্সেপ্ট টু, মানে দুটো নয়, দুটো কি কি? নাম্বার ওয়ান স্টক, নাম্বার টু প্রিপেড এক্সপেন্সেস। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে লিকুইড অ্যাসেট কাকে বলে, তুমি বলবে সমস্ত কারেন্ট অ্যাসেটকে লিকুইড অ্যাসেট বলে, শুধুমাত্র দুটো কারেন্ট অ্যাসেট ছেড়ে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে তোমার প্রিপেড এক্সপেন্সেস। তাই লেখা আছে এখানে তরল সম্পত্তি বলতে মজুত পণ্য এবং অগ্রিম প্রদত্ত ব্যয় বাদ দিয়ে যাবতীয় চলতি সম্পদ থেকে বোঝায়, কেননা অতি দ্রুততার সঙ্গে সেগুলিকে নগদ অর্থে রূপান্তর করা যায়। ফর্মুলা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বলো লিকুইডেশন ফর্মুলা কি, তো একদম সিম্পল ফর্মুলা বলে দেবে, না বলার কি আছে ফর্মুলাটা? তুই বলবে লিকুইড অ্যাসেটস ডিভাইড বাই লিকুইড লাইবিলিটিস। লিকুইড অ্যাসেট কাকে বলে? কি বললাম? সমস্ত কারেন্ট অ্যাসেটস থেকে, সমস্ত কারেন্ট অ্যাসেটসকে লিকুইড অ্যাসেট বলে, শুধুমাত্র দুটো কারেন্ট অ্যাসেট ছেড়ে। তাহলে লিখবো কি? কারেন্ট অ্যাসেট সব কটা নাম, তার দুটো নাম বাদ, একটা হচ্ছে স্টক বাদ আর একটা প্রিপেড এক্সপেন্সেস বাদ। বলছে লিকুইড লাইবিলিটি বলতে সব কারেন্ট লাইবিলিটি বোঝায়, শুধুমাত্র ব্যাংক ওভারড্রাফটকে ছেড়ে। আচ্ছা, তাহলে আগে যে তুমি যে লাস্ট যে অঙ্কটা করলে কারেন্ট রেশিও, ওইটারই এক্সাম্পলে তুমি ফেলে দাও। কারেন্ট অ্যাসেটস কত বের করেছিল? কারেন্টে 2 লাখ টাকা, মনে পড়েছে কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ আর কারেন্ট লাইবিলিটি ছিল 1,25,000। স্টক কত ছিল আগের অঙ্কে? স্টক দেখো, স্টক কত ছিল? প্রথমেই ছিল 75,000 টাকা। প্রিপেড এক্সপেন্স কত ছিল আগের অঙ্কে? প্রিপেড এক্সপেন্সেস 3,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট কত ছিল আগের অঙ্কে? ব্যাংক ওভারড্রাফট 20,000 টাকা। 2 লাখ থেকে 78 বাদ দিলে কত হয়? 1,22,000। আর 1,25,000 থেকে 2 বাদ দিলে কত হলো? 1,23,000। না, 1 লাখ, সরি ভুল করলাম, 1,25,000 থেকে 20 বাদ দিলে 1,05,000 হয়। তাহলে 1,22,000 বাই 1,05,000। 1.16:1। এবার প্রশ্ন হলো স্যার, আপনি যেমন আগেরটা বললেন কারেন্ট রেশিওর আইডিয়াল হচ্ছে 2:1, তাহলে এর আইডিয়াল কত? এর আইডিয়াল বা স্ট্যান্ডার্ড বলতে পারো 1:1। লেখো 1:1, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, 1:1 হওয়া উচিত। দেখো কি বলছে, তরল অনুপাত হলো চলতি অনুপাতের একটি সংশোধিত ধারণা। যেহেতু এই অনুপাত নির্ণয় করতে চলতি দায় থেকে মজুত পণ্যকে বাদ দেওয়া হয়, তাই তা আরো দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানের স্বল্পকালীন দেনা পরিশোধ ক্ষমতা বিচার করতে পারে। প্রচলিত ধারণা অনুযায়ী তরল অনুপাতে আদর্শ মান হলো 1:1, অর্থাৎ তরল দায় সবসময় তরল সম্পত্তির সমান হওয়া উচিত। ঠিক আছে, তরল দায় তরল সময় সমান হওয়া উচিত। তবে এই অনুপাত বেশি হলে তা পরিসীমাকে স্বল্পকালীন আর্থিক সচ্ছলতারই চিত্ত প্রকাশ করে, এই দিয়েছে। তো এর পাশাপাশি আমাদের কিন্তু যে রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটা শুরু হয়েছে আজকে, প্রথম ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে একদম এরকমই অঙ্ক আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করব।